পারমিতা তার স্বামী স্বপন, শাশুড়িমা কমলা দেবী এবং এক ছোট মেয়ে টিনাকে নিয়ে বাস করে। পারমিতার মন খুবই নরম আর সে মা হিসেবে একেবারে মমতাময়ী। পারমিতা বাচ্চাদের ভীষণ পরিমাণে পছন্দ করে আর কোনো বাচ্চাকে দেখলেই সে তাকে আদর করতে শুরু করে, এমনকি তাদেরকে খাবার কিনে খাওয়ায়। সেই জন্য পাড়ার সমস্ত বাচ্চারা পারমিতাকে ভীষণই পছন্দ করে। একদিন টিয়া স্কুল থেকে ফিরে এসেছে এমন সময়, এই টিয়া, আমি তোর জন্য গরম গরম ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করেছি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে নে। আচ্ছা মা, আমি হাত মুখ ধুয়ে আসছি আর স্কুল ড্রেসটা চেঞ্জ করে এক্ষুনি খেতে বসে পড়ছি, কারণ একটু পরেই কিন্তু বিল্টু আর আমার বাকি বন্ধুরা আসবে, আমরা সবাই মিলে মাঠে খেলতে যাব। এই বলে টিয়া তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়ে। আর টিয়া যখন খেতে বসে ঠিক তখনই বিল্টু জানালা দিয়ে উকি মারে। সে দেখে যে পারমিতা টিয়াকে ফ্রাইড রাইস এবং চিকেন কষা পরিবেশন করছে। আর এত সুন্দর লোভনীয় খাবার দেখে বিল্টুর ভীষণ পরিমাণে লোভ লাগে। কাকিমা, তোমার হাতে রান্না খুব ভালো জানো, আর তোমার রান্না করা ফ্রাইড রাইস চিলি চিকেন কষা থেকে আমার খুব লোভ লাগছে। তাই নাকি বিল্টু? আগে বলবি তো। আয়, চলে আয়, ঘরে আয়, তোর বন্ধুদেরকেও নিয়ে আয়, আমি সবাইকে আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা খাওয়াবো। তোদের কতবার করে বলেছি খিদে পেলে কখনো লজ্জা পাবি না, আর তোরা তো আমার সন্তানের মতো, বল আয় খেতে বস। পারমিতার কথা শুনে বিল্টু এবং তার বন্ধুরা ভীষণ পরিমাণে খুশি হয়। ফলে তারা দৌড়ে টিয়ার পাশে গিয়ে বসে পড়ে আর পারমিতা সবাইকে নিজের হাতে ফ্রাইড রাইস এবং চিকেন কষা খাওয়াতে শুরু করে। বাচ্চারা যখন খুশি মনে খাবার খায় তা দেখে পারমিতার মন আনন্দে একেবারে ভরে ওঠে। কিন্তু এমন সময় কমলা দেবী সেখানে এসে পারমিতার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। কতবার বলেছি এতগুলো বাচ্চা পোষার কোনো দরকার নেই, তবুও তুমি আমার কোনো কথা শুনবে না। তুমি এরকম হাজারটা বাচ্চা মানুষ করো, তার জন্য আমার ছেলের কত টাকা খরচ হয় বলতো? আর বিল্টু, তোদের বাড়িতে রান্না হয়নি যে আমাদের বাড়িতে গিলতে চলে এসেছিস? মা চুপ করুন, এরকম ভাবে বলবেন না, বাচ্চাদের তো খারাপ লাগবে। আর সামান্য খাবারই তো খাচ্ছে, এতে কি ক্ষতি হচ্ছে বলুন? অবশ্যই ক্ষতি হচ্ছে। সবসময় এরকম বাচ্চাদের প্রতি দরদ কিন্তু ভালো না। তুমি শুধুমাত্র নিজের সন্তানদের খেয়াল রাখো, তাহলেই চলবে। কখন কোন বাচ্চার বই নেই, কোন বাচ্চা স্কুলে ভর্তি হতে পারছে না, কে বাচ্চাকে খাওয়াতে পারছে না, সব জায়গায় দৌড়ে গিয়ে সাহায্য করতে হবে না। অসহ্যকর, হাজারটা বাচ্চাকে দেখতে গিয়ে আমার ছেলের টাকাগুলো পড়ে পড়ে ধ্বংস করছে। এই বলে কমলা দেবী রাগে গজগজ করতে করতে ঘরের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু পারমিতার ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ বাচ্চাদেরকে কেউ যদি খাবার নিয়ে খোঁটা দেয় তাহলে পারমিতা সেটা সহ্য করতে পারে না। কিন্তু সে তার শাশুড়ি মায়ের কথাতে তেমন কোনো পাত্তা দেয় না। সে সমস্ত বাচ্চাদেরকে ভালো মতো খাইয়ে দাইয়ে তাদেরকে মাঠে খেলতে পাঠিয়ে দেয়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন পারমিতা যখন তার মেয়েকে টিউশন পড়াতে নিয়ে যায় তখন, এই বাবলু, ঝন্টু, তিতাস, তোরা কিন্তু কাল থেকে একদম আমার কোচিনে পড়তে আসবি না। গত 5 মাস থেকে তোদের 3 ভাই বোনের মাহিনা বাকি, আর তোরা তবুও মুখ উঠিয়ে পড়াশোনা করতে চলে আসছিস। লজ্জা করে না? আগে মাহিনা নিয়ে আসবি, তারপরেই আমি তোদেরকে পড়াবো। বেয়াদব কোথাকার। প্লিজ ম্যাডাম, আমাদের দয়া করে কোচিনের বাইরে বার করে দেবেন না। আমার বাবা মাকে বলেছি যে আপনার মাহিনা দিয়ে দিতে, কিন্তু বাবা মা তো আমাদের টাকা দেয়নি, কি করব বলুন? আমি এসব ফালতু কথা শুনতে চাই না। আমি তোদের পড়াবো না মানে পড়াবো না। আমি কি ফ্রিতে আমার টিউশন সার্ভিস দিতে বসেছি? আগে টাকা দিবি, তারপর পড়াশোনা করবি। এখন টাকা ছাড়া পড়াশোনা হয় না। এই বলে রত্না ম্যাডাম যখন তাদের 3 ভাই বোনকে কোচিং ক্লাস থেকে বাইরে বের করে দেয় তখন পারমিতার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। আর পারমিতা তখনই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সে নিজের ব্যাগ থেকে 6000 টাকা বের করে রত্না ম্যাডামকে দিয়ে দেয়, যার ফলে রত্না ম্যাডাম ভীষণ পরিমাণে অবাক হয়ে বলে, একি, আপনি আমাকে টাকা দিলেন কেন? আপনার মেয়ের টিউশন ফিস তো প্রথম থেকেই ক্লিয়ার হয়ে আছে, সুতরাং আপনি আবার আমাকে এখন এত টাকা কেন দিচ্ছেন? এটা আমার মেয়ের টিউশন ফিস নয়, এটা হলো এই 3 জন বাচ্চার টিউশনের ফিস। আপনি দয়া করে এদেরকে কোচিনের বাইরে বের করে দেবেন না, কারণ 3-3টে বাচ্চার পড়াশোনা যদি আটকে যায় তাহলে তো এদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য এদের মাহিনা আমি দিয়ে দিলাম। পারমিতার এমন ভালো মানুষই দেখে রত্না ম্যাডাম ভীষণ পরিমাণে অবাক হয়, আর সে মাহিনা বাবদ 6000 টাকা নিয়ে নেয় আর আবার সেই বাচ্চাগুলোকে পড়াতে শুরু করে।
যার ফলে ঝন্টু, বাবলি এবং তিতাস 3 ভাই বোন প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর তখন তারা আনন্দে পারমিতাকে জড়িয়ে ধরে। আর কয়েক ঘন্টা পর পারমিতা যখন বাড়িতে ফিরে আসে, কি ব্যাপার বৌমা, আজকে তোমার বাড়িতে ফিরতে এত দেরি হলো কেন? তোমাকে সকালবেলা আমি একটা হার কেনার জন্য 6000 টাকা দিয়েছিলাম, সেই টাকাটা ফেরত দাও, কারণ তোমাকে আর গলার হার কিনতে হবে না। আজকে আমি আমার বোনের সঙ্গে ঘুরতে যাব, তাই আমি নিজেই নিজের জিনিস কিনে নেব ভাবলাম। না মা, বলছিলাম কি, আমি টাকাটা যদি আপনাকে 2 দিন পর ফেরত দিই তাহলে কি সমস্যা হবে? আসলে আজকে মেয়েকে যখন পড়াতে নিয়ে গিয়েছিলাম তখন 3টে বাচ্চা টিউশনের মাহিনা দিতে পারিনি বলে ম্যাডাম ওদেরকে ক্লাসের বাইরে বের করে দিচ্ছিল। তাই দেখে আমার খুব খারাপ লাগলো, সেই জন্য আমি নিজেই ম্যাডামকে 6000 টাকা দিয়ে চলে এসেছি। পারমিতার এমন কথা শুনে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায়, যার ফলে সে তার বৌমাকে প্রচন্ড পরিমাণে উল্টোপাল্টা কথা বলে। কারণ কমলা দেবী এরকম বাচ্চাদেরকে নিয়ে আদিক খেতে একেবারেই পছন্দ করে না। তুমি এভাবে আমার টাকা হাজার হাজার বাচ্চার পেছনে শেষ করবে? তুমি ভাবলে কি করে যে আমি এসব আদিক খেতা মেনে নেব? অসভ্যতামির একটা সীমা থাকা দরকার। আর বৌমা, তোমার যখন বাচ্চাদের সেবা করার এত ইচ্ছা, তাহলে তুমি নিজের টাকা দিয়ে সেবা করতে পারো তো, আমার টাকাগুলো কেন নষ্ট করো? মা, দয়া করে আপনি চেঁচামেচি করবেন না, আপনার ছেলে আসলেই আমি আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেব। সে তো দেবেই, আমার ছেলে তো টাকার কারখানা খুলেছে, তাই না? নিজে একখানা বাচ্চা জন্ম দিয়েছে আর 1000টা বাচ্চার দায়িত্ব নিয়ে বসে আছে, ঢং। এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে এবং পারমিতা আবার অন্তঃসত্ত্বা হয়ে ওঠে। আর এই 9 মাস ধরে স্বপন তার বউয়ের ভীষণ পরিমাণে যত্ন করে। আর দেখতে দেখতে কিছুদিনের মাথায় পারমিতা একসঙ্গে আরো একটা ছেলে এবং মেয়ের জন্ম দেয়। অর্থাৎ পারমিতা এখন 3টে সন্তানের মা। আমি খুব খুশি, আমার কোল আলো করে আবার 2টো ছেলে মেয়ে এসেছে। আমি এদের দুজনকে খুব ভালোবাসবো আর তার সাথে আমার বড় মেয়েকে অনেক স্নেহ করব। আমার বাড়িতে বৌমা একেবারে বাচ্চার ফ্যাক্টরি খুলে ফেলেছে। আগে একটা মেয়ে ছিল, এখন আবার আর একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। আমার আর ভালো লাগে না, একসাথে এতগুলো বাচ্চা মানুষ করতে গিয়ে আমার ছেলেটা একেবারে পিষে মরে যাবে। তার মধ্যে বৌমার আবার অন্যান্য বাচ্চাদের নিয়ে আদিক খেতা তো আছেই। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর পারমিতা তার বাচ্চাদের খুব সুন্দরভাবে মানুষ করতে শুরু করে। কিন্তু কমলা দেবী সেই বাচ্চাদের একটা হাত পর্যন্ত ছুঁয়ে দেখে না। একদিন পারমিতা তার সন্তানদের আদর করছে, এমন সময় বিল্টু এবং তার মা বাড়ি থেকে ছুটে আসে। আর বিল্টুর মা পারমিতার সঙ্গে ভীষণই ঝগড়া করতে শুরু করে দেয়, কারণ পারমিতা বিল্টুকে প্রত্যেকদিন তার আবদার মতো লজেন্স কিনে খাওয়ায়। আর সেই জন্য বিল্টুর এখন দাঁতে পোকা হয়েছে। ঠিক আছে বিল্টুর মা, এতে ঝগড়া করার কি আছে? ও তো বাচ্চা মানুষ, ও লজেন্স খাবেই। আর এই বয়সে একটু দাঁতে পোকা হতেই পারে, এতে ক্ষতি কিছু নেই। তুমি চিন্তা করো না, তোমার যদি সমস্যা হয় তাহলে আমি তোমার ছেলেকে দাঁতের ডাক্তার দেখিয়ে দেবো। কাকিমা, তুমি খুব ভালো, তুমি আমাকে লজেন্স খাও। আর দেখো মা কিরকম বদমাইশ, তোমার সাথে ঝগড়া করতে এসেছে। আমার লজেন্স খেতে খুব ভালো লাগে কাকিমা, তুমি কিন্তু যেন কাল থেকে আবার আমাকে লজেন্স খাওয়ানো বন্ধ করে দিও না। এই বলে বিল্টু পারমিতাকে জড়িয়ে ধরে। ফলে বিল্টুর মা আরো ভীষণ পরিমাণে রেগে যায় আর তাকে মারতে মারতে বাড়িতে নিয়ে চলে যায়। এভাবে পারমিতা যখনই কোনো বাচ্চা দেখে তখনই তার আবদার পূরণ করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন, আমার যদি আর কয়েকটা বাচ্চা থাকতো তাহলে খুব ভালো হতো। আমার ইচ্ছা করে পৃথিবীর সব বাচ্চাদের খুব ভালো করে মানুষ করতে। আর যেসব বাচ্চারা ছোটবেলা থেকে গরিব সংসারে মানুষ, তাদেরকে আরো বেশি করে আদর করতে ইচ্ছা করে। পারমিতা এসব কথা মনে মনে ভাবছে, এমন সময় স্বপন তার কাছে এসে বলে, পারমিতা, তুমি এরকম হাজার হাজার বাচ্চার কথা চিন্তা করতে গিয়ে নিজের স্বামীর কথাই ভুলে যাও। মনে আছে আমরা শেষ কবে শপিং করতে গিয়েছিলাম? আমার তো মনেই পড়ে না। চলো না আজকে বরঞ্চ তুমি আর আমি শপিং করতে যাই। সে কি, আমি যদি তোমার সঙ্গে শপিং করতে যাই তাহলে আমার বাচ্চাদের কে খেয়াল রাখবে? তাই এখন শপিং করতে যাওয়ার কোনো দরকার নেই। আরে কিচ্ছু হবে না, আমার ছোট ছোট 2টো বাচ্চা এখন ঘুমাচ্ছে, আর আমি মাকে বলে যাব, ওরা যদি ঘুম থেকে উঠে পড়ে মা ঠিক ওদেরকে দেখবে। আর টিয়া তো স্কুলে গেছে, কোনো অসুবিধা নেই। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এভাবে স্বপন জোর করতে শুরু করলে পারমিতার কিছু করার থাকে না, তাই সে শপিং করতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। অন্যদিকে স্বপন তার মাকে তার ছেলে মেয়েদেরকে কিছুক্ষণের জন্য দেখাশোনার দায়িত্ব দেয়। কমলা দেবীও ভালোই ভালোই রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর স্বপন পারমিতাকে নিয়ে শপিং করতে বেরিয়ে গেলে পারমিতা নিজের জন্য কিছু কেনে না। সে তার বাচ্চাদের জন্য জামা কাপড়, খেলনা ইত্যাদি কিনতে শুরু করে। এমনকি সে তার পাড়ার বাচ্চাদের জন্য অনেক অনেক উপহার কেনে, যা দেখে স্বপন বলে, তুমি সত্যিই পাগল আছো। তা না হলে নিজের জন্য কেউ কিছু না কিনে বাচ্চাদের জন্য সবকিছু কিনে ফেলে?
শপিং করতে এসেও তুমি বাচ্চাদের মায়া ত্যাগ করতে পারলে না। স্বপনের কথা শুনে পারমিতা হাসতে শুরু করে। এভাবেই তাদের কেনাকাটা হয়ে গেলে দুজনে বাড়ির দিকে রওনা দেয়। আর এমন সময় পারমিতার চোখ একটা অনাথ আশ্রমের উপর পড়ে। আর তখনই পারমিতার চোখে জল চলে আসে। আচ্ছা স্বপন, এই অনাথ আশ্রমে তো অনেক বাচ্চা আছে বলো, যাদের এই পৃথিবীতে কেউ নেই। এই বাচ্চাগুলোকে কেউ কখনো কিছুই কিনে দেয় না, আর নাই বাইরে কখনো ভালো মন্দ খাবার খেতে পায়। আর দেখো, আমরা আমাদের নিজেদের বাচ্চাদেরকে কত সুন্দরভাবে মানুষ করছি। চলো না আজকে একটু অনাথ আশ্রমের বাচ্চাদেরকে দেখে আসি। সে কি পারমিতা, এখন আবার অনাথ আশ্রমে যাবে কেন? উফ, তুমি বেশি বাড়াবাড়ি করো না তো। স্বপন তার বউকে বাধা দিতে চাইলেও পারমিতা কোনো কথা শোনে না। তাই সে তখনই তার বরের সঙ্গে অনাথ আশ্রমে চলে যায়। কিন্তু অনাথ আশ্রমে যাওয়ার পর তারা প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ পারমিতা দেখে যে অনাথ আশ্রমের মালকিন পিঙ্কি চেয়ারের উপর পা তুলে বসে আছে। আর সে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদেরকে অনাথ আশ্রমের ময়লা নোংরা পরিষ্কার করাচ্ছে। আবার কিছু বাচ্চা পিঙ্কির সেবা করছে, যেমন কেউ পিঙ্কির পা টিপে দিচ্ছে, আবার কেউ পিঙ্কির মাথা টিপে দিচ্ছে। আর যা দেখে পারমিতার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। এই আজকে একটা বড়লোক পরিবার এই অনাথ আশ্রমে ডোনেশন দিয়ে গেছে, আর বলেছে তোদেরকে ভালো মন্দ খাওয়াতে। আমার বইয়েই গেছে তোদেরকে ভালো মন্দ খাওয়াতে। তোরা আজকে সিদ্ধ ভাত নিজেদের মতো রান্না করে নিবি, আর যেই টাকাটা আজকে পেয়েছি সেটা আমি আমার পকেটে ভরবো। হা করে তাকিয়ে আছিস কি? ভালো করে অনাথ আশ্রম পরিষ্কার কর। আপনার এত বড় সাহস যে আপনি একটা অনাথ আশ্রম খুলে সেখানকার ছোট ছোট বাচ্চাগুলোর উপর অত্যাচার করছেন, ওদের ভাগের টাকা নিজের পকেটে পুরছেন। আপনার তো চরম শাস্তি হওয়া দরকার। এই কে বলুন তো আপনি? কার পারমিশনে আপনি আমার অনাথ আশ্রমে ঢুকে এসেছেন? এক্ষুনি বেরিয়ে যান, না হলে কিন্তু আমি পুলিশ ডেকে আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। আপনাকে পুলিশ ডাকতে হবে না, আমরা পুলিশ অলরেডি ডেকে নিয়েছি। আর আপনি যে এই ছোট ছোট অসহায় বাচ্চাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেন, ওদের উপর অত্যাচার করেন, সেই ভিডিও আমি করেও ফেলেছি, আর সেটা পুলিশের কাছে অলরেডি পৌঁছে গেছে। পিঙ্কি পারমিতার কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আর ইতিমধ্যে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ তখনই পিঙ্কিকে গ্রেপ্তার করে জেলে ভরে। আর এভাবে সেই অনাথ আশ্রমের বাচ্চারা পিঙ্কির অত্যাচার থেকে মুক্তি পায়, যার ফলে পারমিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর পারমিতার এরকম ভালো মানুষই দেখে সরকারের পক্ষ থেকে তাকে সেই অনাথ আশ্রমের দায়িত্ব দেওয়া হয়। এতদিন ধরে আমাকে আমার শাশুড়ি মা বলতো আমি নাকি 1000টা বাচ্চার মা, আর আমি 1000 জন বাচ্চার দেখাশোনা করি। কিন্তু আজকে সেই কথাটা সত্যি হয়ে গেল। এখন এই অনাথ আশ্রমের হাজার হাজার বাচ্চা আমার দায়িত্বে থাকবে। আমি ওদেরকে খুব ভালো মতো মানুষ করব। অহনা তার মা সঙ্গীতা দেবী এবং বাবা মদন বাবুর সঙ্গে বাস করত। অহনা এবং তার মা দুজনেই পেটুক প্রকৃতির ছিল। তারা যে কোনো খাবার খেতে খুবই ভালোবাসত। যে কোনো খাবার চোখের সামনে দেখতে পেলে তারা কিছুতেই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারত না। মদন বাবু তাদের এরকম আচরণের জন্য প্রায় সময় বিরক্ত হয়ে উঠত, কারণ তারা এতটাই পেটুক ছিল যে মদন বাবুর কথা চিন্তা না করেই বেশিরভাগ সময় সমস্ত খাবারটাই খেয়ে নিত। এমনই একদিন সকালবেলা। কি সকালে দেখলাম তোমরা কতটা তরকারি করলে, কতগুলো রুটি করলে, আর আমার জন্য মাত্র একটা রুটি আর তরকারি কই? আর যদিও বা একটু আচার দিয়েছো তা তো আবার অনুবীক্ষণ যন্ত্রতে দেখতে হবে মনে হয়। না বাবা, আসলে মা তোমার জন্য 4টে রুটি আর তরকারি রেখেছিল, কিন্তু আমি যে এখনই রান্নাঘরে তোমার খাবারটা আনতে গেলাম আর খাবারগুলো দেখে আমার খুব খিদে পেয়ে গেল। সেই জন্য আমি 3টে রুটি দিয়ে সব তরকারি খেয়ে ফেললাম। আর একটু বেশি তরকারি থাকলে হয়তো আমি এই রুটিটাও খেয়ে ফেলতাম। তারপর মনে হলো এটা তো তোমার খাবার, তাই একটু আচার দিয়ে নিয়ে এসেছি। একটু আগেই তো তোরা সকালের খাবার খেলি, তারই মধ্যে তোদের আবার খিদে পেয়ে গেল। তোদের কি মামের খাবার দেখলেই খিদে পাই? শুধু শুধু আমাকে একটা রুটি না দিলেও পারতিস। আমি খাবো না, এটা বরং তুই খেয়ে নে। ঠিক আছে বাবা, তুমি খাবে না বলছো যখন, তখন আমিই খেয়ে নিচ্ছি। আচার দিয়ে রুটি খেতে খারাপ লাগবে না। এই দাঁড়া দাঁড়া, তুই তো তোর বাবার ভাগের খাবার থেকে 3টে রুটি খেয়ে নিলি, আর এখন আবার এই রুটিটা খাবি? এটা আমি খাবো। আজকে সকালবেলা তুই আমার থেকেও 5টা রুটি বেশি খেয়েছিস। এরকম করে কেন বলছো বলো? মায়েরা তো নিজেরা না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়, আর আমি তো বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাব। ওখানে গিয়ে যদি আমি ভালো মন্দ খাবার খেতে না পারি তাহলে? ও আচ্ছা, আর যদি ধর তোর অনেক ভালো ঘরে বিয়ে হলো আর ওখানে তুই খুব ভালো মন্দ খাবার খাচ্ছিস, তাহলে কি তুই আমাকে তোর শ্বশুর বাড়িতে ডেকে খাওয়াবি? আর আমি যে বাড়ি থেকে চলে যাব তখন যে তুমি আমার ভাগের খাবারগুলো সব একা একা খাবে তার বেলা?
এভাবেই একটা রুটির জন্য অহনা এবং তার মাকে ঝগড়া করতে দেখে মদন বাবুর আর কিছু বলার থাকে না। তাদের ঝগড়া থামানোর জন্য মদন বাবুর কাছে একটাই উপায় ছিল, সে কোনো কথা না বলে রুটিটা মুড়িয়ে নিয়ে নিজের মুখের মধ্যে ভরে নেয়। তোমরা যে রুটিটার জন্য ঝগড়া করছিলে সেই রুটিটা আমি খেয়ে নিয়েছি, সুতরাং দয়া করে তোমরা ঝগড়া বন্ধ করো। এই বলে মদন বাবু সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। অহনার পড়াশোনা শেষ হয়ে গেলে তার বাবা তার জন্য বিয়ে ঠিক করে। অমল নামে এক ছেলের সঙ্গে অহনার বিয়ে ঠিক করা হয়েছিল। অমলের পরিবার মধ্যবিত্ত ছিল, সে প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। সে দেখতে খুবই লম্বা এবং হ্যান্ডসাম হওয়ায় অহনা তাকে খুব পছন্দ করেছিল। দুই পরিবারের সহমতে তাদের বিয়ে 3 মাস পর ঠিক করা হয়েছিল। এরই মাঝে অহনা এবং অমল আলাপ পরিচয় করার জন্য 2-1 বার দেখা করে। অহনা, তোমার আমার সম্পর্কে কিছু জানার থাকলে তুমি জিজ্ঞাসা করতে পারো, আর তোমার নিজের ব্যাপারে কিছু বলতে চাইলে তুমি বলতে পারো। আর আমার মনে হয় সবটাই তুমি আমার ব্যাপারে অলরেডি জেনে গেছো। আগে তুমি খাবারটা অর্ডার করো প্লিজ, আমার খুব খিদে পেয়েছে। আসলে আমি না খেতে খুব ভালোবাসি। ও সরি, আমার তোমাকে আগেই জিজ্ঞাসা করা উচিত ছিল। আচ্ছা, তুমি কি খাবে মেনু কার্ড থেকে অর্ডার করো। কিছুক্ষণের মধ্যে খাবার চলে এলে অহনা এবং অমল খাবার খেতে খেতে গল্প করে। অহনা অমলের সামনে খুবই নম্র ভদ্রভাবে খাবার খায়। আচ্ছা অমল, আমি বিয়ে করে তোমাদের বাড়িতে যাওয়ার পর তোমরা নতুন বউয়ের আপ্যায়ন করবে তো? মানে আমি দেখেছি সব জায়গায় শুধু জামাইদের সেবা যত্ন করা হয়, নতুন বউয়ের দিকে কেউ সেরকম খেয়ালই করে না। আমি কিন্তু নতুন বউ হয়ে যখন তোমাদের বাড়িতে যাব, আমাকে অনেক ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে হবে। অহনার কথা শুনে অমল হাসতে হাসতে বলে, হ্যাঁ নিশ্চয়ই অহনা, মা তো এখন থেকেই সবকিছু ঠিক করে রাখছে। নতুন বউ বাড়িতে এলে নতুন বউকে কি কি রান্না করে খাওয়াবে। তুমি কি কি খেতে ভালোবাসো আমাকে বলো, আমি মাকে বলে দেবো, কোনো অসুবিধা নেই। আমি সব খেতে ভালোবাসি, আমি কোনো খাবারকে অবহেলা করি না। তবে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, মটন কষা, পোলাও, নুডলস, চিলি পনির, এই খাবারগুলো আমার খুব ফেভারিট। অহনা যতক্ষণ অমলের সঙ্গে থাকে ততক্ষণ সে শুধু খাবারেরই গল্প করে। বাড়িতে এসে অহনা তার মাকে বলে, মা আমি এবার শ্বশুর বাড়িতে চলে যাব, আর অমল আমাকে বলেছে আমার শাশুড়ি মা আমাকে আমার পছন্দের খাবার রান্না করে করে খাওয়াবে। এবার তোমার কি হবে মা? তোমাকে ছাড়া আমি খুবই সুস্বাদু খাবার একা একা খাবো। তুই আমার সঙ্গে এরকম করতে পারবি? তুই তো জানিস আমাকে খাবারের লোভ দেখালে আমি পাগল হয়ে যাই। তুই আমাকে তোর শ্বশুর বাড়িতে নিয়ে চল না। তুই যখন যাবি তখন আমাকেও নিয়ে যাবি, তাহলে আমিও তোর সাথে তোর শ্বশুর বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খেতে পারবো। সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছে করছে জানো তো মা, তোমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার। কারণ আমি নতুন জায়গায় গিয়ে নতুন বউ বেশি বেশি খাবার তো খেতে পারবো না, আমার তো লজ্জা করবে। একজন কেউ খাওয়ার মতো সঙ্গী থাকলে যেমন তুমি, তাহলে আমার আর খেতে কোনো লজ্জা করবে না। কিন্তু তুই কি করে আমাকে নিয়ে যাবি? বিয়ের পর মেয়েরা কি নিজের মাকে নিয়ে প্রথমবার শ্বশুর বাড়িতে যায়? যাই না সে তো আমিও জানি, কিন্তু আমার কাছে খুব ভালো একটা আইডিয়া আছে। আমি বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে যাব তখন আমি খুব কান্নাকাটি করব, আর আমি বলবো আমি আমার মাকে ছাড়া কিছুতেই যেতে চাই না। আর আমি এমন ভাবে কান্নাকাটি করব যাতে কেউ না বলতে পারে না। আর আমি এমন ভাবে নাটক করব যাতে তোমাকে নিয়ে যেতে সবাই রাজি হয়ে যায়। এরকম ভাবে অহনা তার মাকে নিজের শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করতে থাকে। দেখতে দেখতে অহনার বিয়ের দিন চলে আসে। অহনা এবং অমলের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর সবাই যখন অহনাকে গাড়িতে উঠতে বলে তখন অহনা খুবই জোরে জোরে নাটক করে কাঁদতে থাকে। আমি আমার মাকে ছাড়া যাব না। আজ পর্যন্ত আমি আমার মাকে ছাড়া কখনো থাকিনি। আমি আমার মাকে নিয়েই শ্বশুর বাড়ি যাব, আর না হলে আমি যাব না। অহনার কথা শুনে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়। অমল অহনাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও অহনা কিছুই বুঝতে চায় না। সঙ্গীতা দেবীও তার মেয়ের সঙ্গে সঙ্গে কান্নার নাটক করে। আমার মেয়েটা ভীষণ জেদি। জামাই বাবা, তোমরা যদি কিছু মনে না করো, তোমরা আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো। আমি 2-1 দিন ওখানে থেকে আমার মেয়েকে বুঝিয়ে ঠিক বাড়ি চলে আসবো। না হলে যে আমার মেয়ে যেতে চাইছে না। এ কি বলছেন আপনি? আপনার মেয়ে একা যেতে চাইছে না, আপনি অন্য কাউকে পাঠান। কিন্তু মেয়ের সঙ্গে যে মা শ্বশুর বাড়িতে যাবে এরকম তো কোনো নিয়ম নেই। লোকজন শুনলে কি বলবে? অমলের মা অহনাকে নিয়ে যেতে না চাইলেও অমল তার শাশুড়ি মায়ের কথা ফেলতে পারে না। ওসব নিয়ম তো মানুষই তৈরি করেছে মা। একটা মেয়ের কাছে তার মাই সবচেয়ে কাছের, তাই অন্য কেউ যখন মেয়ের সঙ্গে শ্বশুর বাড়িতে যেতে পারে তখন মা কেন পারবে না? আপনি চলুন, কোনো অসুবিধা নেই। অহনা, এবার তুমি খুশি তো?
এভাবেই অহনা তার মাকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। অমলদের বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই ভীষণ পরিমাণে অবাক হয়। অহনার মাকে নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতে থাকে, কিন্তু অহনা কিংবা তার মায়ের কিছুই যায় আসে না। তারা শুধুমাত্র খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর অহনা এবং তার মাকে খাবার খাওয়ার জন্য ডাকা হয়। তারা খুবই খুশি হয়ে খাবার খাওয়ার জন্য টেবিলে গিয়ে বসে পড়ে। বৌমা, তুমি আর তোমার মা খেয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে। আসলে অমল আর ওর বাবা একটা দরকারি কাজে বাইরে গেছে, ওরা এলে আমি ওদের সঙ্গে খেয়ে নেব। তোমরা দুজনে খেয়ে নাও, মায়ের সঙ্গে বসে খেয়ে নাও, কেমন? এই শুনে অহনা কোনো কথা না বলেই তার মায়ের সঙ্গে খাবার খেতে বসে পড়ে। এই দেখে অহনার শাশুড়ি মা ভীষণ পরিমাণে অবাক হয়। তার শাশুড়ি মা ভেবেছিল অহনা হয়তো বলবে অমল এবং তার বাবা বাড়িতে ফিরলেই সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে, কিন্তু অহনা এমন কিছুই বলে না। টেবিলে রাখা খাবার দেখে অহনা এবং তার মায়ের খুবই লোভ হয়, কিন্তু নবনীতা দেবীর সামনে দাঁড়িয়ে থাকায় তারা নিজেদের ইচ্ছে মতো খাবার খেতে পারে না। তখনই কেউ একজন নবনীতা দেবীকে কোনো এক কাজের জন্য ডাকতে আসে, তাই সে কিছুক্ষণের জন্য সেখান থেকে চলে যায়। মা, এখানে কেউ নেই, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, যা খাবার আছে সব খেয়ে শেষ করতে হবে। কি করছো কি তুমি? আমার মতো দুই হাত দিয়ে খাও। তোমাকে শ্বশুর বাড়িতে কেন নিয়ে এসেছি? খাওয়ার জন্য তো। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি, কিন্তু এত কম আয়োজন কেন করেছে বলতো? তুই তো বলেছিলি তোর শাশুড়ি মা অনেক ভালো ভালো খাবার রান্না করবে। আরে সব খাবার কি একেবারে রান্না করবে? এখন তো অনেক দিন বাকি, এখন যা পাচ্ছ সেটাই খাও। কয়েক মিনিটের মধ্যেই অহনা এবং তার মা টেবিলে রাখা সমস্ত খাবার খেয়ে সাবর করে দেয়। কিছুক্ষণ পরে নবনীতা দেবী এসে টেবিলে কোনো খাবার না দেখে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ নবনীতা দেবী বাড়ির সকলের জন্য যা খাবার রান্না করেছিল সবটাই টেবিলের উপর রেখে দিয়েছিল। 5 জনের খাবার 2 জন মিলে কিভাবে খেয়ে ফেললো এটাই সে বুঝতে পারে না। ওরে বাবা, এটা তো সাংঘাতিক পেটু, 5 জনের খাবার 2 জনে মিলে খেয়ে নিল। ইস, কোনো লজ্জা বলে জিনিস নেই। বৌমার মাটা কিরকম লজ্জাহীন মানুষ, নির্লজ্জের মতো মেয়ে শ্বশুর বাড়িতে এসে এখন কারি কারি খাবার খাচ্ছে। আসলে খাবারগুলো খেতে খুব দারুণ হয়েছিল মা। আপনি এত টেস্টি খাবার রান্না করেছেন যে আমরা সব খাবার খেয়ে ফেলেছি, মানে আমাদের ভাগে সব খাবার খেয়ে ফেলেছি। আমরা খাবার নষ্ট করতে পছন্দ করি না, কি তাই তো মা? এরকম ভাবে সময় কাটতে থাকে। অহনার মা কিছুতেই নিজের বাড়িতে যেতে চায় না। প্রত্যেক দিনই অহনা তার শাশুড়ি মায়ের কাছে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য আবদার করে। টাকা পয়সার টানাটানি সত্ত্বেও নতুন বৌমার আবদার মেটানোর জন্য নন্দিতা দেবী তার বৌমার ইচ্ছা মতো অনেক বেশি পরিমাণে খাবার রান্না করতে থাকে। এখন তাদের বাড়ির সকলেই জেনে যায় যে অহনা এবং তার মা অনেক অনেক খাবার খায়। একদিন নন্দিতা দেবী কোনো উপায় না পেয়ে তার বৌমাকে বলে, বৌমা, বলছি অনেক দিন তো হয়ে গেল, এবার তোমার মাকে বাড়িতে ফিরে যেতে বলো। লোকজন তো এবার তোমার মায়ের নামে নানান কথা বলছে। মেয়ের শ্বশুর বাড়িতে মায়েদেরকে বেশি দিন থাকতে নেই। ঠিক আছে মা, আমি আমার মাকে চলে যেতে বলবো। আসলে আমি আমার মাকে ছাড়া থাকতে পারি না বলে এতদিন মাকে এখানে থাকতে হচ্ছে, না হলে মা অনেক আগেই চলে যেত। এই বলে অহনা তার মায়ের কাছে যায় এবং তার মাকে বাড়ি যাওয়ার জন্য বলে, কিন্তু সঙ্গীতা দেবী কিছুতেই সেখান থেকে যেতে চায় না। এত তাড়াতাড়ি আমি এখান থেকে যাব না, এই তো মাত্র 1 মাস হলো। তুই তোর শাশুড়ি মাকে কিছু একটা বল না। তুই যখন যেটা বলছিস তোর শাশুড়ি মা তো রান্না করে দিচ্ছে। বাড়িতে গেলে কি আমি অত ভালো মন্দ খাবার খেতে পারবো? জানিস তো তোর বাবা কেমন কিপটে। ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, তুমি এখন বাড়ি যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে নাও, আর তুমি সিঁড়ি থেকে নামার সময় পড়ে যাওয়ার নাটক করবে, ব্যাস। তারপর তুমি বলবে তোমার পায়ে লেগেছে, কোমরে লেগেছে, তাই তুমি হাঁটতে পারছো না। তারপর 1 মাস তুমি আবার এখানে থেকে যাবে, মা মেয়ে দুজনে মিলে আবার ভালো ভালো খাবার খাবো। ঠিক তখনই সেখানে অমল এবং তার মা চলে আসে। ছি বৌমা, এরকম করতে তোমার লজ্জা করছে না? শুধুমাত্র ভালো ভালো খাবার খাওয়ার জন্য তোমরা এতটা নিচে কিভাবে নামতে পারো? কিরে অমল, তোকে আমি বারবার বলেছিলাম তো এই মেয়েটা সুবিধের নয়, একে বিয়ে করিস না। এই মেয়েটা তো খেয়ে খেয়ে আমাদের পুরো পরিবারটাই এবার ধ্বংস করে দেবে। আর আপনি আপনার মেয়েকে তো কোনো শিক্ষাই দিতে পারেননি, কারণ আপনার মধ্যেই তো কোনো শিক্ষা নেই। নিজের মেয়েকে শিক্ষা দেবেন কিভাবে? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি অহনা। কোনো জিনিসটা অতিরিক্ত ভালো নয়, আর খাবার প্রতি এত লোভ লালসা করাও কখনো উচিত নয়। আমাদের সম্পর্কের একটা নতুন সূচনা হচ্ছে, আর তুমি সেটাকে নষ্ট করে দিচ্ছ। এমন কথা শুনে অহনা এবং তার মা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে।
আমাকে ক্ষমা করে দিন দিদি আর জামাই বাবা। আমার মেয়ের এতে কোনো দোষ নেই। অহনা আমাকে অনেকবার চলে যেতে বলেছে, আমি ইচ্ছা করেই এখানে ছিলাম। আসলে খাবার খাওয়ার লোভে আমরা এসব করে বসেছি। আমি আজকে এখান থেকে চলে যাব। তোমরা দয়া করে আমার জন্য অহনাকে আর কোনো কথা শুনিও না। অহনাও তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। সেদিনই অহনার মা সেখান থেকে চলে যায়। অহনা সেদিনের পর থেকে খাবার খাওয়ার প্রতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অন্যদিকে সেদিনের পর থেকে সঙ্গীতা দেবীও আর বেশি বেশি খাবার খেতে পারে না। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।